আসসালামু আলাইকুম। আবার আপনাদের সাথে হাজির হলাম আমি নাসির স্যার। বিশেষ জব মেডিসিনের পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যে চাকরি পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলো, যেমন বিসিআইসি যে আজকে পরীক্ষা হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হলো এবং গ্রামীণ ব্যাংক পরীক্ষা হয়ে গেল। এই যে চাকরি পরীক্ষাগুলোর প্রশ্নগুলোর সমাধান নিয়ে আজকে আমি হাজির হয়েছি। অলরেডি আমরা একটা প্রশ্ন সলভ আমরা দিয়ে দিয়েছি পেজে, বাকিগুলো আর কাজ চলতেছে, ইনশাল্লাহ সবগুলোই দিয়ে দিব। দেখি আজকে কিরকম প্রশ্নটা উত্তরগুলো পালেন কিনা, আর যারা আজকে পরীক্ষা দেন নাই তারাও পারবেন কিনা এবং এগুলো পড়ানো হয়েছে কিনা ক্লাসে, এটা একটু বলবেন যে এগুলো পড়ানো হয়েছিল কিনা, আমরা পড়িয়েছি কিনা আপনাদের ক্লাসে। এগুলো আমি ধারাবাহিকভাবে দিয়ে দিচ্ছি, একটু অ্যান্সারগুলো দিয়ে দিচ্ছি। তার আগে দেখি আপনারা কেমন আছেন সবাই, একটু দেখি। যে আজকে বলেছিলেন যে নাসির স্যার 14ই ফেব্রুয়ারি কোথাও যাবে না, নাসির স্যার শুধু আপনাদের সাথে থাকবেন, কথা বলেছিলেন। ঠিক আছে, আমি কিন্তু আপনাদের কথা রেখেছি। আমি কিন্তু বলেছি যে হ্যাঁ 14ই ফেব্রুয়ারি আমি সবসময় আপনাদের সাথে থাকবো, এটা কিন্তু আমি ওয়াদা দিয়েছিলাম আপনাদেরকে। আমি কিন্তু আমার কথা রেখেছি, কিন্তু আপনারা কিন্তু আমার কথা রাখেননি। অনেকে কিন্তু কি করেছেন, অনেকে কিন্তু কথা রাখেননি, তারা কিন্তু ঠিকই বাইরে বের হয়েছেন, ঘোরাফেরা করতেছেন, এগুলো ঠিক না। দেখবেন আজকে অনেকে কী করবে জানেন, আজকে কিন্তু অনেকেই দিনে মনে করেন আকাম কুকাম করার পরে রাতে যে আল্লাহর কাছে মাফ চাব, আল্লাহ আজকে দিনে যা করলাম, আল্লাহ তুমি আমার মাফ করে দাও, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এই কাজটা আজকে একই দিনে দেখেন, এক পড়ছে বিশ্ব ভালোবাসা দিবস, একই দিনে পবিত্র শবে বরাত। দেখবেন দিনে কি করবে, সে রঙ্গিলা পাঞ্জাবি পরবে, আর রাতে সন্ধ্যার পরে হালুয়া রুটি খাইয়া সে আল্লাহ আল্লাহ করে মসজিদে যাবে। অর্থাৎ এখানে আকাম করার পরে সন্ধ্যার পরে কি করবে, গিয়ে সন্ধ্যার পরে গিয়ে অনেকেই আল্লাহর কাছে মাফ চাবে। ঠিক আছে, আল্লাহ কি এই মাফ করবে একটু বলেন তো, কথা কন না কা? আজকে এরকম অনেকে আছে কিনা একটু বলেন। হ্যাঁ, লাল গোলাপের শুভেচ্ছা, এইটা আমাকে বলেন। আজকে দিনে যারা অবৈধ কাজ করতেছে এখন বর্তমানে, অনেকে মাঠে ঘাটে খাটে, যারা অবৈধ কাজ করতেছে, যারা এই ভুয়া যে একটা ভালোবাসা দিবস বিদেশি সংস্কৃতি, এরা মনে করেন যে রাতে যদি আল্লাহর কাছে যাইয়া বলে আল্লাহ তুমি আমার মাফ করে দিও, এ কিন্তু সজ্ঞানে করছে দিনে, তারপর আল্লাহর কাছে সন্ধ্যাবার কি চাবে, মাফ চাবে। আল্লাহ কি ক্ষমা করবে? কথা কন না কেন? আল্লাহ কি ক্ষমা করবে কিনা এটা একটু বলেন। হ্যাঁ, ক্ষমা করবে? হুম, কেমন আছেন সবাই, কেমন আছেন? হ্যাঁ, একটু শেয়ার করে দেন, ক্লাসটা একটু শেয়ার করে দেন, আমি ঝটপট আমাদের উত্তরগুলো বলে দিব। ফাল্গুনি শুভেচ্ছা স্যার, থ্যাংক ইউ। সূচনা ফারজানা খান, বাহ, থ্যাংক ইউ মানসুর আপনি, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া ভালোবাসায় ভালো আছি সবসময়। প্রথম প্রশ্ন দেখেন, এই প্রশ্নগুলো একদম ঝটপট আমরা উত্তরগুলো করে যাব, আপনারা ঝটপট উত্তরগুলো বলতে থাকবেন। হ্যাঁ, দ্রুত দেখেন, এই প্রশ্নগুলো একদম সহজ প্রশ্ন। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম যে দেখেন এই জিনিসগুলো গ্রামীণ ব্যাংকের জন্য অনেকে দেখি ব্যাংক নিয়োগ কোর্সে ভর্তি হয়েছেন, এই আজাইরা কাজগুলো যারা করছেন তাদের জীবন যৌবন দুটোটাই শেষ করছেন। বারবার বলছি, গ্রামীণ ব্যাংকের ছোট ছোট চাকরি পরীক্ষার প্রশ্ন, এগুলোর জন্য আহামরি কোনো তেমন কিছুই না। আপনারা যারা প্রাইমারি ভর্তি আছেন ওটা দিয়ে কাভার দেবে, যারা 10 থেকে 20 গ্রেডে ভর্তি আছেন ওটা দিয়েই কাভার হবে, যারা বিশেষ কোর্সে ভর্তি আছেন ওটা দিয়েই কাভার হবে। আপনাদের আলাদা করে গ্রামীণ ব্যাংক নিয়ে এগুলো পড়াশোনা করার দরকার নাই। তবে অবশ্যই আমি বলেছিলাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে পড়বেন, এই গ্রামীণ ব্যাংক কত সালে নোবেল পুরস্কার পায় এটা পড়বেন, এবং গ্রামীণ ব্যাংক সম্পর্কে অর্থাৎ এটা প্রতিষ্ঠিত হয় কত সালে, এগুলো নিয়ে কোন ক্ষেত্রে তারা ঋণ দেয়, এই গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত জানতে হবে। আপনি যে কোনো প্রতিষ্ঠানের অধীনে যদি একটা চাকরি পরীক্ষা দেন, ওটা সম্পর্কে আপনাকে জানতে হবে। আপনি যদি পল্লী বিদ্যুৎ সম্পর্কে পরীক্ষা দেন, তো পল্লী বিদ্যুৎ সম্পর্কে আপনার নিশ্চিত জানতে হবে, তেমনি গ্রামীণ ব্যাংক সম্পর্কে নিশ্চিত জানতে হবে। গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতাকে ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর ইউনূস কোন কোন বইগুলো লিখছে সেটা জানতে হবে, তিনি কোন কোন পুরস্কার পেয়েছেন সেটাও জানতে হবে, তিনি জন্মগ্রহণ করছেন কত সালে, কোথায় জন্মগ্রহণ করছে, এ বিস্তারিত তো জানতেই হবে। তো আপনি জানেন, যারা গ্রামীণ ব্যাংকে ভাইবা দিতে যাবেন তাদেরও কিন্তু এই প্রশ্নগুলোর সম্মুখীন কিন্তু হবেন, কারণ গ্রামীণ ব্যাংক সম্পর্কে বিস্তারিত প্রশ্ন ধরবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনাকে ভাইবা বোর্ডে প্রশ্ন ধরবে। আপনি যদি গ্রামীণ ব্যাংক সম্পর্কে প্রশ্ন ধরলে যদি না পারেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে প্রশ্ন করে যদি উত্তর না পারেন, তাহলে আপনার নেগেটিভ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, অর্থাৎ আপনার চাকরিটা না হওয়ার সম্ভাবনা 99%। 99%, ওকে। আর আজকে কিন্তু আপনাদের সকল কোর্সে অফার চলতেছে পবিত্র শবে বরাত উপলক্ষে, সকল কোর্সে কিন্তু অফার চলতেছে। যারা এতদিন ভর্তি হতে পারেন নাই, আজকে আমাদের হটলাইন নাম্বারে কল দিয়ে আপনি সকল কোর্সে ভর্তি হতে পারবেন। হ্যাঁ, আমাদের যাদেরকে এই বেহায়াপনা থেকে মুক্ত রেখেছে সবাইকে আলহামদুলিল্লাহ বলে, তাই না? আচ্ছা দেখেন, এখানে দেখেন এই প্রশ্ন, এগুলো তো সব সহজ প্রশ্ন। দেখেন এখানে সব সহজ প্রশ্নই কিন্তু ছিল, কঠিন কিন্তু কোনো প্রশ্ন নাই। এটা দেখেন একটা
আমি বলে দিচ্ছি, দেখতে পারবেন সরল শব্দের বিপরীত শব্দ নয়। প্রশ্ন ভালো করে পড়বেন, তারপর আমি সবসময় বলি উত্তর দিবেন। এখানে বলছে নয়, সরল শব্দের বিপরীত শব্দ নয়, নয় বলছে, নয় নয় নয়। তা সরল শব্দের বিপরীত শব্দ নাই কি? সরল মানে কি? সরল এর বিপরীত শব্দ কি? আমরা জানি জটিল। সরল মানে সহজ, এর বিপরীত শব্দ কি? জটিল। তো এটা উত্তর হয়। বক্র মানে কি? বাঁকা। তারপরে কুটিল, এটাও মানে কি? বাঁকা। কিন্তু একটা জিনিস দেখেন, সরল শব্দের বিপরীত নয় বলছে, এখানে আছে গরল। গরল শব্দের বিপরীত শব্দ কি? অমৃত। অমৃত, অমৃত আমরা বলি অমৃত, অমৃত এর বিপরীত শব্দ কি? অমৃত এর বিপরীত শব্দ হলো গরল। অমৃতের বিপরীত শব্দ কি? গরল। তা উত্তরটা গ যারা ঠিক দিয়েছেন আজকে সবারই হয়েছে। এটা এর আগেও আমি পড়াইছি, এটা সহজ একটা প্রশ্ন ছিল। এই যে দেখেন আবার আসছে বৈষম্য বিরোধী শব্দটি যে সমাস। দেখেন এই প্রশ্ন কতবার পড়াইছি। বৈষম্য বিরোধী শব্দটি কোন সমাস নিষ্পন্ন? বলেন বলেন বলেন। গত সপ্তাহে পড়াইছি, তার আগে সপ্তাহ পড়িয়ে দিয়েছি। বৈষম্য বিরোধী কোন সমাস একটু বলেন না। বৈষম্য বিরোধী কোন সমাস, এটা পড়াইছি কিনা আমি ক্লাসে? বলেন না। বাজারে গাইড বই নাই, আর গাইড বই থাকারও কথা না। এটা তো সমাস তো বানিয়ে দিবে। আর সমাসের বেসিক ক্লাস জানলে আপনি এমনিতেই পারবেন। বলেন এটা উত্তরটা কি হবে দ্রুত? তা ঝর্ণা আক্তার নির্ঝর তিনি বলেছেন তৎপুরুষ সমাস। যেহেতু তার ঝর্ণা বানানটা ভুল, এই ঝর্ণা বানানটা সুন্দর করে কে লিখতে পারেন? ঝর্ণা শুদ্ধ বানানটা কে পারেন? কে বলতে পারবেন ঝর্ণা বানানটা শুদ্ধ কি হবে? ঝর্ণা বানানটা শুদ্ধ কি হবে? এই বানানটা আবার যে কোনো জব পরীক্ষায় ধরতে পারে। ঝর্ণা বানান, ঝ র দন্ত নয় আকার, এলো ঝর্ণা বানান। আপনার আইডি নামটা চেঞ্জ করেন, ঠিক আছে? ঝর্ণা বানানটা ঠিক করে লেখেন। ঝর্ণা, ঝ র দন্ত নয় আকার, এলো ঝর্ণা বানানটা। ওকে, যাক। এনি খান, সুমা আক্তার সবাই আছে, জাহিদুল হাসান, রুবেল হাসান আমাদের সাথে, সুজন দেবনাথ আছেন, অতিকুল হাসান আটকাপালে। আচ্ছা দেখেন, এরপর দেখেন বৈষম্য বিরোধী, এটা হলো তৎপুরুষ সমাস। কোন তৎপুরুষ সমাস? এটা হলো বৈষম্যের বিরোধী, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। লিখে রাখেন, অন্য যে কোনো জব পরীক্ষা আসতে পারে। ষষ্ঠী তৎপুরুষ সমাস, ষষ্ঠী তৎপুরুষ সমাস। জনবানানটা শিখাই দিলাম, এটা হলো ষষ্ঠী তৎপুরুষ সমাস। ঠিক দিয়ে রাখেন। কোন প্রবচনটি হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়? হতভাগ্য, এটা সহজ একটা প্রশ্ন, আমরা পারি। আট কপালে মানে হতভাগ্য। এখন দেখেন উড়নচণ্ডী মানে কি? অমিত ব্যয়। উড়নচণ্ডী হলো অমিত ব্যয়, এটা আমরা জানি, সহজ ছিল। ভূষণ্ডির কাক এর মানে কি? দীর্ঘজীবী। ভূষণ্ডির কাক এ বাগধারার অর্থ কি? দীর্ঘজীবী, এটাও আসতে পারে। সাপোষা মানে কি? অত্যন্ত গরিব। সাপোষা মানে কি? অত্যন্ত গরিব। অত্যন্ত, সাপোষা মানে হলো অত্যন্ত গরস্কেরি বা গরিব। তা দেখেন আমরা এই বাকিগুলো জেনে নিব পাশাপাশি। সাপোষা বাগধারার অর্থ কি? অত্যন্ত গরিব। ভূষণ্ডির কাক বা কাক ভূষণ্ডী, যেটাই আসুক না কোনো পরীক্ষায়, আপনার এই বাগধারাটা আবার ধরতে পারে। কাক ভূষণ্ডী অথবা ভূষণ্ডির কাক, এই বাগধারাটির অর্থ কি? এটা অর্থ কিন্তু দীর্ঘজীবী। ভূষণ্ডির কাক অর্থ দীর্ঘজীবী, আর কাক ভূষণ্ডী বাগধারাটির অর্থ হলো দীর্ঘজীবী। আর হতভাগ্য, আট কপালে মানে কি? হতভাগ্য। এগুলো সব দেখেন প্রশ্ন সবই কমন, এগুলো বাজারে যে কোনো গাইড বই, যে কোনো বই থেকে কমন ছিল। কালের কলস এর রচয়িতাকে বলেন? হুমায়ুন আজাদ। হুমায়ুন আজাদ কালের কলস নামে কিছুই লেখে নাই। হেলাল হাফিজ, যে জলে আগুন জ্বলে, যে জলে আগুন জ্বলে, হেলাল হাফিজ উনিও কিন্তু এই কালের কলস নামে কিছুই লেখেন নাই। এবার সেলিম আল দিন, ইনি বিখ্যাত একজন নাট্যকার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিনি অধ্যাপক ছিলেন নাট্যকলা ডিপার্টমেন্টে, তিনিও কিন্তু এই কালের কলস নামে কিছুই লেখেন নাই। হ্যাঁ, তানভীর হাসান পাবনা থেকে আছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ। শাহিন স্যারের ক্লাস চাই, শাহনাজ পারবেন, শাহিন স্যারের ক্লাস চাই, ইনশাল্লাহ দিব, ওয়েট করেন। স্যার সশস্ত্র ব্যবহার বুঝিয়ে দেন। সাকিব একটা বলছে যে একটা জিনিস খেয়াল করেন, এটা তো সহজ। কোনো বিদেশি শব্দের বানানে আপনি এই কোনো বিদেশি শব্দের বানানে মূর্ধন্য আর মূর্ধন্য ব্যবহার করতে পারবেন না। শুধু বিদেশি শব্দ না, কোনো দেশি শব্দের বানানে এই দুইটা বর্ণ ব্যবহার করতে পারবেন না। কোনো তদ্ভব বা খাঁটি বাংলা শব্দের বানানে এই দুইটা বর্ণ ব্যবহার করতে পারবেন না। কোন অর্ধতৎসম শব্দ এই দুইটা বর্ণ ব্যবহার করতে পারবেন না। এই দুইটা বর্ণ কোনো বিদেশি শব্দের বানানেও ব্যবহার করতে পারবেন না। অনলি কিছু তৎসম শব্দের বানানে এই দুইটা বর্ণ আপনি কেবল ব্যবহার করতে পারবেন। ক্লিয়ার? যেমন আপনি বলেন স্টার, স্টার একটা ইংরেজি শব্দ, সুতরাং স্টার বানানটা কখনোই মূর্ধন্য ষ দিতে পারবেন না। ডাস্টার, মাস্টার, পোস্টার, প্লাস্টিক, স্টেশন, স্টিমার, এগুলো সবই কি? স্টেশন, সবই বিদেশি শব্দ, সুতরাং এগুলো আপনি কখনোই মূর্ধন্য ষ ব্যবহার করতে পারবেন না, পারবেন না, পারবেন না, পারবেন না। ক্লিয়ার? তাহলে কালের কলস, এটা হলো আল মাহমুদ। কালের কলস কার একটা বিখ্যাত বই। এই যে আর্নেস্ট হামিংওয়ের একটা বিখ্যাত বই নাম দ্য সান অলসো রাইজেস। যারা লিটারেচার ক্লাসগুলো করছেন ইংরেজি আমাদের, তারা অবশ্যই এটা উত্তরটা পারছেন যে কোনটি ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বই নয়। ব্যাংকার্স টু দ্য পুয়ার, এটা তার রচিত বই। এ ওয়ার্ল্ড অফ দ্য থ্রি জিরোস,
চমৎকারটা অনেক কিন্তু বিখ্যাত একটা বই তার। সুপার হ্যাপিনেস, এটাও তার বিখ্যাত একটা বই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বইগুলোর নাম মনে রাখবেন। আপনার যদি ভাইবা বোর্ডে যান গ্রামীণ ব্যাংকের, আপনারা বলতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের লেখা বিখ্যাত 2টা 3টা 4টা বইয়ের নাম বলুন, এরকম 5টা বলতে পারে, অ্যাটলিস্ট 5টা তার বিখ্যাত বইয়ের নাম আপনি মুখস্থ করে যাবেন। এই গ্রামীণ ব্যাংকে যদি আপনি ভাইবা দেন বা যে কোনো জায়গায় চাকরিতে যদি সরকারি ভাইবা দিতে যান, আপনাকে প্রশ্ন ধরতেই পারে ভাইবা বোর্ডে যে ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে তার রচিত বিখ্যাত 5টা বইয়ের নাম বলুন। অবশ্যই এখানে 3টে দেয়া আছে, 3টে বই সাথে আর 2টি অ্যাড করে নেবেন। ব্যাংকার্স টু দ্য পুয়ার, দ্য এ ওয়ার্ল্ড অফ দ্য 3 জিরোস, আর এটা কি সুপার হ্যাপিনেস। সুপার হ্যাপিনেস, সুপার হ্যাপিনেস। ক্লিয়ার? নেট সমস্যা, আজকে নেট সব কপত কপতির কাছে চলে গেছে। আলিশান জুম, গুড গুড গুড। আচ্ছা দেখেন 5 নাম্বার আমরা একটু দেখি, আজকে অনেকগুলো প্রশ্ন সলভ করাই দেব, টেনশন নেন কার নাই। আচ্ছা এটা দেখেন, এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি। সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। এটা মদনমোহন তর্কালঙ্কার, এটা ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি। এটা পড়ানোর কিছু না, আমি মনে করি আজকে যারা এই পরীক্ষাটা দিছে তারা সবাই পারছে। যে সকালে উঠিয়ে আমি মনে মনে বলি সারাদিন, এটা হলো আদর্শ ছেলে বিখ্যাত একটা কবিতা। এই কবিতা হলো মদনমোহন তর্কালঙ্কার, এটা সবাই আমরা পারি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? চমৎকার একটা প্রশ্ন কিন্তু ধরেছে। আমি বারবার বলেছি ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে আপনাকে জানতেই হবে। বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার পান কত সালে? আমাদের স্বাধীনতা পুরস্কার প্রবর্তন, এখান থেকে আরেকটা প্রশ্ন ধরতে পারে যে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করেন কে? আবার আসতে পারে স্বাধীনতা পুরস্কার কত সালে চালু হয়? এই রিলেটেড প্রশ্ন আবার কোনো পরীক্ষায় ধরতে পারে যে বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার, বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার, স্বাধীনতা পুরস্কার চালু করেন কে? চালু করেন কে? এই একটা প্রশ্ন। বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার চালু করেন কে? এই একটা প্রশ্ন আসতে পারে। আবার সামনের কোনো পরীক্ষায় প্রশ্ন ধরতে পারে স্বাধীনতা পুরস্কার চালু করা হয় কত সালে বাংলাদেশে? স্বাধীনতা পুরস্কার চালু হয় কবে? কে পারেন এখন এই 2টা প্রশ্নের উত্তর? কে কে পারেন একটু বলেন। আচ্ছা মেহেদি হাসান তিনি বলেছে স্যার 1977 সালে। মরহুম জিয়াউর রহমান, শহীদ জিয়াউর রহমান, থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও ওটা আমার পণ কবিতা, এই ও আদর্শ ছেলে না, ওটা হলো আমার পণ, আমার পণ, আমি ভুলে গেছিলাম, সরি সরি, ওটা আমার আদর্শ ছেলে না, ওটা আমার পণ, আমার পণ। আচ্ছা এটা কি বলেন তো? স্বাধীনতা পুরস্কার এক ভাই কিন্তু বলে দিয়েছে অলরেডি, মেহেদি হাসান যেটা বলেছেন তারটাই শুদ্ধ, যে স্বাধীনতা পুরস্কার চালু করা হয় 1977 সালে। কত সালে? 1977 সালে এই স্বাধীনতা পুরস্কার চালু করা হয়। আর স্বাধীনতা পুরস্কার চালু করেন কে? এটা হলো শহীদ জিয়াউর রহমান, লিখে রাখেন শহীদ জিয়াউর রহমান। যে কোনো জায়গায় ভাইবা বোর্ড বা অন্য যে কোনো চাকরি পরীক্ষা আপনাকে ধরতে পারে কিন্তু, যে স্বাধীনতা পুরস্কার চালু করা হয় কত সালে? 1977 সালে। আর স্বাধীনতা পুরস্কার চালু করেন কে? শহীদ জিয়াউর রহমান, এই যে বিএনপির যে প্রতিষ্ঠাতা যিনি। আর এখানে আছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কত সালে? 1987। সবাই পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সবাই পারছেন, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। তা একটা প্রশ্নের আন্ডারে আপনার আরো অনেকগুলো প্রশ্ন কিন্তু আপনার কিন্তু আসতে পারে। এবার দেখেন 2006 সালে, এই 2006 সালে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস কি করছেন? তিনি কিন্তু নোবেল পুরস্কার লাভ করছেন। এই পরীক্ষায় এই প্রশ্নটা ধরতে পারে, ভাইভাও আসতে পারে যে ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পান কত সালে? এই ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পান 2006 সালে। নোবেল পুরস্কার লাভ করেন কত সালে? 2006 সালে তিনি শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন এই ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্লিয়ার 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 ক্লিয়ার। আচ্ছা দেখেন এরপরে আমরা একটু দেখি। আচ্ছা এরপরে আমরা এই যে দেখেন, এবারে আমরা একটা আসছি, এই যে পদের নাম সহকারী প্রশাসনিক কর্মকর্তা। আজকের যে বিসিআইসির যে পরীক্ষাটা হলো, এই যে বিসিআইসির প্রশাসনিক কর্মকর্তা, এখানটা একটু দেখেন। প্রশাসনিক কর্মকর্তা পরীক্ষায় যেটা আসলো আজকে পরীক্ষায়, এখানে দেখেন এগুলা সব পড়ানো হয়েছে কিনা দেখেন। আমি যে আপনাদের বারবার ভাষাধ্বনি বর্ণোৎসব টপিকটা যে পড়াই বিসিএসসির ক্লাসে, সকল ক্লাসে দেখেন এখান থেকে কমন পড়ে কিনা। এখানে একটা প্রশ্ন আসছে যে উচ্চারণের সময় মুখ বিবার উন্মুক্ত থাকে বলে আকে কি ধ্বনি বলে? দেখেন এটা আমি বারবার পড়িয়েছি, আমি একটু খেয়াল করেন যে একটা লেখা আছে সংবৃত স্বরধ্বনি, বিবৃত স্বরধ্বনি, পশ্চাৎ স্বরধ্বনি, সম্মুখ স্বরধ্বনি। একটা জিনিস খেয়াল করেন, আমি বলেছি যে বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনি, বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনি আছে কয়টা? 2টা, একটা হলো রস্বই আর একটা রস্যু, এই 2টাকে বলে সংবৃত স্বরধ্বনি।
আর বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি আছে একটা, শুধু স্বরে আ। অর্থাৎ বিবৃত মানে কি, যে ধ্বনিটা উচ্চারণকালে ঠোঁট সবচেয়ে বেশি খোলা থাকে। আহ, কি বললাম? আহ, এই যে একেবারে তো উচ্চারণের সময় মুখ বিবর উন্মুক্ত থাকে বলে, একদম খোলা থাকে বলে, এই স্বরে আকে কি ধ্বনি বলে? তাহলে এটা অবশ্যই বিবৃত স্বরধ্বনি বলে। আর বাংলায় এই বিবৃত স্বরধ্বনি আছে একটি। পরীক্ষা আসতে পারে বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি আছে কয়টি? একটি। তো এখান থেকে দেখেন কয়টা স্টাইলে প্রশ্ন আসতে পারে। বাংলা ভাষায় সংবৃত স্বরধ্বনি আছে কয়টি? দুইটি, রস্বই রস্যু। বাংলা ভাষায় বিবৃত স্বরধ্বনি আছে কয়টি? একটি, শুধু স্বরে আ। এরপর বলতে পারে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে কয়টি? বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি আছে চারটি। বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি লিখে রাখেন, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি, বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টি? চারটি। কি কি সেই অর্ধ স্বরধ্বনি চারটি? রস্বই রস্যু এ আর একটা কি ও, এই চারটিকে বলা হয় অর্ধ স্বরধ্বনি। এই চারটি কোন ধ্বনি? অর্ধ স্বরধ্বনি, যেটাকে আমরা ইংরেজিতে বলি সেমি ভাওয়েল। তো বাংলা ভাষায় সেমি ভাওয়েল বা অর্ধ স্বরধ্বনি কয়টা? চারটা। যে কোনো পরীক্ষা টাস টাস করে ধরে দিতে পারে, প্রাইমারি বলেন বিশেষ বলেন, যে কোনো পরীক্ষা টাস টাস করে ধরে দিতে পারে বাংলা ভাষায় অর্ধ স্বরধ্বনি কয়টা? চারটা। এই যে ঠিক আছে। এরপর ধরতে পারে বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি আছে কয়টা? বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টা? কে বলতে পারবা? বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টা? কে বলতে পারেন? বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি কয়টা? বাংলা ভাষায় অনুনাসিক, বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি আছে কয়টা? অনুনাসিক স্বরধ্বনি কয়টা? কে বলতে পারেন? টাস্টার জবাব দেন। বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি আপনারা কি শেয়ার করছেন? একটাও শেয়ার করছেন? হ্যাঁ, আরোহী জান্নাত বেবি, থ্যাংক ইউ বেবি, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। কবিতা বলছেন তিনটা। নো বেবি, তিনটা না, তিনটা না। শুভ বিশ্বাস তিনটা। নো। কবিতা সরকার সাতটি, 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 সাতটি। স্বপ্না আক্তার ভুল। বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি আছে সাতটি। কয়টি? সাতটি। কে কে পাল্লা? বাংলা ভাষায় অনুনাসিক স্বরধ্বনি আছে সাতটি। কি কি জানেন? এই যে লিখে রাখেন, অ, আ, ই, উ, এ, ও, এ। এগুলোর উপরে যদি আমরা চন্দ্রবিন্দু দেই তাহলে এই হয়ে স্বরধ্বনি। আমাদের স্বরধ্বনি কয়টা? সাতটা। এই সাতটি স্বরধ্বনির উপরে যদি আমরা চন্দ্রবিন্দু দিয়ে দিই তাহলে নাসিকের মতো হয়ে যাবে। এই জন্য এগুলোকে বলা হয় অনুনাসিক স্বরধ্বনি। যে কোনো পরীক্ষা ধরে দিতে পারে। অনুনাসিক স্বরধ্বনি কয়টা? বলেন বলেন বলেন। অনুনাসিক স্বরধ্বনি কয়টা? সাতটা, 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 সাতটা। অনুনাসিক স্বরধ্বনি কয়টা? সাতটা। ক্লিয়ার? আর যদি বলে নাসিক্য ধ্বনি কয়টা? হ্যাঁ, দেখি দেখি, এটা মনে আছে? এটা মনে আছে তো? বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি বা ব্যঞ্জন কয়টা? মনে আছে তো? বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি আছে কয়টা? বলো না, বলো বলো বলো। মনে আছে বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টা? বলে। বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি বা ব্যঞ্জন কয়টি? বলো। যে পারবা তাকে আজকে গোলাপ দিব। বলো, বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টা? দ্রুত। কবিতা সরকার বলছেন তিনটা। এ বি সিদ্দিকী বলেছেন পাঁচটা। মনিরা খাতুন তিনি বলেছেন তিনটা। দেখে দেখে দেখে, দ্রুত দ্রুত দ্রুত। রাসেল মিয়া বলেছেন পাঁচটা। বাংলা ভাষায় নাসিক্য ধ্বনি কয়টা? আপনাদের জব হয় না কেন? আপনার প্রতিনিয়ত চাকরি পরীক্ষাগুলো দেন, এরকম যে কিছু কিছু কনফিউশন প্রশ্ন ধরে, এইটা পারেন না, এই জন্য আপনার চাকরিটা হয় না। গতানুগতিক সবাই পারবে, যেগুলা বাজারে গাইড বই থেকে কমন পারবে ওগুলো সবাই পারবে ভাই, কিন্তু চাকরিটা আপনার হচ্ছে না কেন? এতগুলা ভাইবা দেয়, এতগুলো পরীক্ষা দেন, আপনি টিকেন না কেন? মূল কারণ একটাই, যেটা ব্যতিক্রম ঘুরিয়ে দেয় ওইটাই আপনি পারেন না ভাই। ওইটাই পারতে হবে, ওইটাই আমাকে পারতে হবে, যেটা অন্যেরা পারবে না আমি সেটা পারবো। কথা থাকবে এরকম। তা নাসিক্য ধ্বনি কয়টা? এই যে জাহিদ হাসান রুবেল তিনি বলছেন ভাইয়া তিনটা। নীরব বলছেন পাঁচটা। মুসা মিয়া তিনি বলছেন সাতটা। তরিকুল ইসলাম জনি তিনি বলেছেন তিনটা। লিখেও দিয়েছেন তিনি তিনটা। মনিরা তিনি তিনটা লিখেও দিয়েছেন। সুমা তিনি আক্তার তিনি বলেছেন তিনটা। তানা ইসলাম তিনটা। ইয়াসমিন শফিক তিনি বলেছেন পাঁচটা। এবারে জেরেনা হোসেন সিদ্দিকী তিনি বলেছেন পাঁচটা। এবার আমার নীলপরি বলছেন পাঁচটা। নীলপরি, হলুদপরি, লালপরি, যত পরি আছে পৃথিবীতে সবই ভুয়া। আসল কথা, পৃথিবীতে পরি বলতে কোনো জিনিস নাই, এটা সম্পূর্ণ ভুয়া। আমাদের নাসিক্য ধ্বনি হলো তিনটা। লিখে রাখেন কয়টা? তিনটা। কোন পরীক্ষায় যদি আসে নাসিক্য ধ্বনি কয়টা? তিনটা। নাসিক্য ব্যঞ্জন কয়টা? তাও কিন্তু তিনটা। ভাইয়া তিনটা কি কি? ও, দন্তন্য, আর একটা হলো ম। এই তিনটাকে বলা হয় নাসিক্য ধ্বনি। তিনটাকে বলা হয় কি ভাইয়া? নাসিক্য ধ্বনি কয়টা? তিনটা, 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 তিনটা। ওকে, পরের প্রশ্ন লিখে রাখো। ও দন্তন্য ম। এবার লেখো। আরে প্রাইমারিতে এই চাকরি আসলেই তো পারতা না, বিশেষ তো বাদ দিলাম। এবারে বলে নাসিক্য বর্ণ কয়টা? বাংলা ভাষায় নাসিক্য বর্ণ কয়টি? দ্রুত বলো। একটা প্রশ্নের আন্দাজ দেখো, কতগুলো প্রশ্ন আপনাদের শিখাই দিলাম ভাই, কাজে লাগবে। জব মেডিসিনে যারা ফ্রি ক্লাস করে তারাও চাকরি পায়।
জব মেডিসিন ফ্রি ক্লাস করেও চাকরি পায়, অহরহ আছে অহরহ। বাংলাদেশে প্রত্যেকটা যদি প্রাইমারি স্কুলে যাওয়া হয়, ওই দেখবেন প্রাইমারি স্কুলে গেলে একজন স্টুডেন্ট পাবেন যারা সম্মানিত ম্যাডাম পাবেন যারা আমাদের এই জব মেডিসিনের ক্লাস নিয়মিত করে। তারপর নাসিক বর্ণ কয়টা দেখি কে কে পারেন। নাসিক বর্ণ কয়টা, নাসিক বর্ণ কয়টা? শারজিন মনিরা তিনি বলছেন 5টা, আফসানা পূর্ণিয়া তিনি বলছেন 7টি, আজহার শাহনাজ 60টি। নাসিক বর্ণ কয়টা? ধ্বনি গেল, এবার বলো নাসিক বর্ণ কয়টা? টাস্টার জবাব দাও। সুজন হোসেন 60টি। আমাদের গাউস শেখ তিনি বলছেন নাসিক বর্ণ 3। না ভাইয়া, আসল কথা আমরা অনেকেই বুঝি না। আমরা বাংলা ভাষায় জন্ম লাভ করেছি ঠিকই, নিজেকে বাঙালি বলে দাবি করি, আসলে আমরা বাংলাতে এমন কিছুই পারি না। বাস্তবতা আমরা কিছুই পারি না। বাংলা ভাষায় নাসিক বর্ণ 60টি। কয়টি? বাংলা ভাষায় নাসিক বর্ণ 60টি। আবল তাবল পরীক্ষায় উত্তর দিয়ে আসেন, এজন্যই পরীক্ষায় পারেন না। নাসিক বর্ণ কয়টি? 60টি। কি কি দেখেন? ও, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম, অনুস্বার, চন্দ্রবিন্দু। এটা আমার কথা না, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান খুলে দেখেন, বা নবম দশম শ্রেণী বোর্ড বই খুলে দেখেন, বাংলা একাডেমি আধুনিক বাংলা অভিধান খুলে দেখেন, লেখা আছে বাংলা ভাষায় নাসিক বর্ণ 7টি। তার নাসিকে ধ্বনি পাইলাম কয়টা? নাসিকে ধ্বনি পাইলাম 3টা। অনুনাসিক স্বরধ্বনি কয়টা পাইলাম? 7টা। নাসিকে বর্ণ পাইলাম কয়টা? 7টা। কি বাবুরা ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার? কথা কন না, ক্লিয়ার কিনা? দেখেন আমাদের সাথে 434 জন এখন ক্লাস করতেছে, তার মানে আল্লাহ কিন্তু চাইলে আজকে শবে বরাতের উছিলায় এই 434 জনারই 2025 সালে আল্লাহ কবুল করে নিতে পারেন, তাদের জব কিন্তু হয়ে যেতে পারে। আর যারা বেহায়াপনার মতো রাস্তাঘাটে এখন চিপা চাপায় খাটে মাঠে ঘাটে আছে, লুকিয়ে আছে, তাই বেহায়াপনা যারা করতেছে, অবৈধ প্রেম প্রীতি যারা করতেছে, যারা এইসব কাজ করতেছে, এরা কিন্তু ঠিক না ঠিক না ঠিক না ঠিক না। আল্লাহ তাদেরকে ভালো পথে ফিরে আসার তৌফিক দান করুক। ওকে 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 ওকে, শিখাই দিলাম। ওকে, এবারে দেখেন সবচেয়ে চমৎকার একটা জিনিস, এই যে যুক্ত বর্ণগুলা পেইড বেজের ক্লাসে কিন্তু আমি দেখেন আমাদের যে শিট আছে সবগুলোই দেয়া আছে যে হয়মা বর্ণটি, এই যে ক্ষীয়, এটা হলো হয়মা, এটাকে কি বলে? এটা ক্ষীয় না, এটাকে বলে হয়মা। একটা হলো জিনিস, এটা অনেকবার শিখাইছি, একটা থাকে এরকম, এটাকে বলে ক্ষীয়। এটা কি ক্ষীয়? এটা হলো ক, এর নিচে হর্ষ চিহ্ন, ক যোগ মূর্ধন্য ষ। আর এটাকে যুক্ত, এটাকে বলে কি? হয় ম। এটা উচ্চারণ কি? হয় ম। এটার ভিতরে কি? এর ভিতরে কোনটা আছে বলেন? এটা হলো, ও আমি তো উচ্চারণ বললেই দিলাম, হয় ম, বলেই তো দিলাম হয় ম, হ যোগ ম, হয় ম। উচ্চারণটা কি? হ যোগ ম। তাহলে এখানে দেখেন এটা কিন্তু হয় ম আসছে, খেয়াল করবেন। একটা উচ্চারণ হলো ক্ষীয়, এটার উচ্চারণ হলো খসকে খি অ, ক্ষীয়। আমরা এটাকে কি বলি? ক্ষীয়। ওর ভিতরে কি আছে? ক আর মূর্ধন্য ষ। যুক্ত বর্ণ যখন ভাঙবেন, এর প্রথম বর্ণটা বা ধ্বনিটার নিচে একটা হর্ষ চিহ্ন দেওয়া থাকে। কি দেওয়া থাকে? একটা হর্ষ চিহ্ন দেওয়া থাকে। তাই ক্ষীয়, এটা উচ্চারণ হলো ক্ষীয়, ক প্লাস মূর্ধন্য ষ। আর এটা যে আছে ব্রাহ্মণ, ব্রহ্মচারী, এই ব্রাহ্মণ বানানো যেটা, এটা হলো হয় ম, এটার উচ্চারণ কি? হ আর ম, হ আর ম। সুতরাং উচ্চারণ হবে এই যে হয় ম বর্ণটির বিশিষ্ট হলো হ আর ম। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। কত পেলে ভাইবে যাওয়া যাবে? আসল কথা হলো সর্বোচ্চ নম্বরধারী যারা থাকবে, কোনো কাটমার্ক নাই। এই ধরনের চাকরি পরীক্ষায় কোনো কাটমার্ক হতে পারে না। আপনারা দেখবে সর্বোচ্চ লেভেল যারা পাবেন তাদের একটা নির্দিষ্ট অ্যামাউন্ট টিকাবে, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট টিকাবে। আচ্ছা দেখেন, বুঝিয়ে দিলাম ওইটা। এরকম কিছু যুক্ত বর্ণ আছে, এগুলো আপনারা খেয়াল করবেন। এই যে দেখেন অনেকেই বুঝেন না, এই ট, এই ট এর নিচে এভাবে থাকে, এটা হলো ট প্লাস ট। আবার এই যে দেখেন ট এর নিচে এভাবে থাকে, এটা হলো ট প্লাস রফালা, ট প্লাস কি? ট প্লাস রফালা। এটা হলো চট, এই যে ট, এটা হলো চট্টগ্রাম। আর ট্রলার মানে এভাবে যদি থাকে এটা হলো রফালা, আর এভাবে যদি টান থাকে এটা হলো ট যোগ ট, ট যোগ ট। এটা আমাকে যুক্ত বর্ণ অনেকে আমরা বুঝি না। আবার যখন এরকম থাকে ও এর মতো, এটা হলো ত যোগ ত, তয় ত, এটা হলো ত যোগ ত, মনে থাকবে এরকম। আবার দেখো এরকম থাকে, এরকম থাকে, এটা হলো ইয় আর কি? চ, ইয় চ আনছ, ইয় আর একটা চ। এই যুক্ত বর্ণগুলো সে পিডিএফ আছে শীট থেকে, এই যুক্ত বর্ণটা পড়ে রাখবা সবসময়, কারণ যুক্ত বর্ণ থেকে প্রশ্ন আসে। প্রশ্ন কি আসে? আচ্ছা, ডাল ভাত, আমরা জানি ডাল চমৎকার একটা খাবার, আমিষ জাতীয় খাবার, এটা আমরা খাই। ভাত এটা আলাদা জিনিস, ভাতও থাকে লম্বা লম্বা, টোটাল আলাদা জিনিস। টোটাল কি? ডাল আর ভাত দুইটা আলাদা খাবার। তাহলে আমরা ডাল ভাত কেমন অর্থের শব্দযোগে দ্বিরুক্ত হয়েছে,
এটা কি সেম অর্থ? ডাল ও যা ভাত কি একই অর্থ? আরে নো। হাট বাজার এটা বলা হয় চিঠিপত্র, চিঠিপত্র এটাকে বলা হয় সমার্থক, কিন্তু এটা তো আর না। বিপরীতে ডালের বিপরীত কি ভাত? ডালের বিপরীত কি ভাত? না, ডালের বিপরীত তো ভাত না। তার মানে এটা হবে, এটা হবে না, এটাও হবে না। এটা কি মিলনার্থক নাকি ভিন্নার্থক নাকি মিলনার্থক? ডাল ভাত, ডালের সাথে ভাতের একটা কিন্তু মিল আছে, কিছুটাও কি কিছুটা মিল আছে। ডাল ভাত আমরা খাই, ঠিক আছে, মিলনার্থক আছে। তবে ওই মিলনার্থক মানে মিল থাকতে হবে, ডালের সাথে ভাতের আসলে মিল নাই। আমরা শুধু ডালের সাথে ভাতের সাথে শুধু ডাল না, আরো হাজারো প্রকার সবজি কিন্তু আমরা খাই। সুতরাং এটা কাছাকাছি উত্তর থাকা সত্ত্বেও এটা দিতে পারলাম না, কিন্তু আমরা ভিন্নার্থক দিতে পারবো। ডাল ভাত এটা ভিন্নার্থক দিয়ে দেবো আমরা, কি দিব? ভিন্নার্থক দিব। কিন্তু কাছে যদি ভিন্নার্থক অপশনে না থাকতো সেক্ষেত্রে আমরা মিলনার্থক কাছাকাছি উত্তর ছিল ওখানে দিতে পারতাম। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এবারে দেখো কোন দুটি স্বরবর্ণের, দেখো কত ভেজাল, এটা নত্ব সত্যবিধান থেকে ধরছে। কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্যস্বয়ের প্রয়োগ হয় না? এখানে ভালো করে বলবেন, এখানে বলছে হয় না। স্যার চা বিস্কুট কি? চা বিস্কুট হলো মিলনার্থক দ্বন্দ্ব। কারণ কি জানো? চায়ের সাথে আমরা বিস্কুট কি করি? একটু মিক্স করে চাই। কারণ আপনি দেখেন চায়ের সাথে বিস্কুট একটা মিল আছে। এটা চায়ের সাথে আমরা বলি একটু চা বিস্কুট দাও, তো আমরা কিন্তু বলি। চায়ের সাথে আমরা যখন টিউশনি করাতে যাই চায়ের সাথে কিন্তু বিস্কুট দিয়ে দেয়, কি দেয়? চায়ের সাথে আমাদের বিস্কিট দেয়। এই জন্য বলি যে এটা চা বিস্কুট, এটা মিলনার্থক দ্বন্দ্ব। চা বিস্কুট কি? এটা হলো আমাদের মিলনার্থক দ্বন্দ্ব। ক্লিয়ার? তাহলে কোন দুটি বর্ণে রাহে না অ আ আ অ আ অ আ জু ইসলাম অ আ অ আ ও আ, কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ এর প্রয়োগ হয় না? আমরা জানি এটা সবাই বলছে অ। কোথাও কোন দুটি স্বরবর্ণের পরে মূর্ধন্য ষ, এই স্বরে অ এর পর কোনো দিনও দেখছেন কোনো মূর্ধন্য ষ বসছে? বসে নাই। কিন্তু দেখেন রসই দিয়ে কিন্তু বসছে। ইষ্ট, ইষ্ট আছে না? আছে তো, আছে। এই জন্য এটা কিন্তু হবে না, এটা অ। স্বরে আ দিয়া আছে? আ দিয়াও নাই, আ দিয়াও নাই, আ দিয়াও নাই। স্যার ডাল আর রুটি, ডাল আর রুটি, ডালের সাথে রুটি এটা মিলনার্থক। ডালের ডাল রুটি এটা মিলনার্থক হয়। ডাল রুটি কি? এটা মিলনার্থক। ওটা দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে মিলনার্থক হবে। আ দিয়াও নাই, উত্তর হলো ক। উত্তর হলো কি? প্রথমটাই উত্তর পেয়ে গেছি, তার মানে সেকেন্ডগুলো আর যাওয়ার দরকার নেই। এখন দেখেন প্রকৃতি প্রত্যয় ক্লাসটা কেন আপনারা বেসিক ক্লাস করেন না? এগুলো কিন্তু বানাই দেয় অনেক প্রশ্ন। যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? এখানে কয় দীর্ঘিকার হবে? কি বলছে? যে ধাতুর বা শব্দের শেষে, এই জিনিসটা আগে খেয়াল করেন। আমি একটু সুন্দর মতো, আপনারা কেউ যাবেন না, আমি এই জিনিসটা একবার সুন্দর মতো একটু বুঝিয়ে দিই আপনাদের। আর কখনো এই রিলেটেড প্রশ্ন আসলে আপনি আর ভুল করবেন না, করবেন না, করবেন না। প্রকৃতি প্রত্যয় সবচেয়ে সহজ একটা টপিক, অথচ আমরা এইটাকে অনেক ঘুরিয়ে ফিরিয়ে শিখাই। এই জন্য আপনারা প্রকৃতি প্রত্যয় পারেন না। দুইটা তিনটা উদাহরণ দিয়ে আমি একটু বুঝাই দিই। এখানে দেখেন আমি একটা শব্দ আমি লিখলাম বক্তব্য। কি একটা শব্দ লিখলাম? বক্তব্য। আর একটা লিখলাম আজকে গোলাপি, লিখলাম গোলাপি। এই দুইটা শব্দ আমি শুধু লিখলাম। হ্যাঁ, এখন বক্তব্য এটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে হবে বচ যোগ তব্য, বক্তব্য। গোলাপ মূল শব্দ বের করেন ভাইয়ারা, মূল শব্দ হলো গোলাপ, প্লাস এখানে রস্বইকার আছে আমি দিয়ে দিলাম রস্বই। এখন দেখেন এই সিরিয়ালে যেগুলো আছে এগুলোকে বলে প্রকৃতি। এগুলোকে কি বলে? এগুলোকে বলে প্রকৃতি। এই সিরিয়ালে যা আছে এগুলোকে বলে প্রত্যয়। এগুলোকে কি বলে? প্রত্যয়। আর এই সিরিয়ালে যেগুলো আছে এগুলোকে বলে প্রত্যয়ান্ত শব্দ। প্রত্যয়ান্ত শব্দ। এগুলো বিশেষ লিখিত পরীক্ষা, নন কাটা লিখিত পরীক্ষা 10 থেকে 20 নম্বরের লিখিত পরীক্ষায় এভাবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে হয়। আমার এখানে দেখেন একটা ধাতু শব্দ রিলেটেড আছে। জিনিসটা কি আছে? ধাতু। এই জিনিসটার সাথে রিলেটেড কি? টপিকটার নাম ধাতু। টপিকটার নাম কি? এর সাথে রিলেটেড আছে ধাতু। এর সাথে আরো একটা টপিক রিলেটেড আছে, সেটা হলো প্রকৃতি। সেটা হলো কি? প্রকৃতি। এই ধরনের প্রশ্ন পারতে হলে আপনাকে ধাতু সম্পর্কে জানতে হবে, প্রকৃতি সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা ধাতু সম্পর্কে জানি। ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। তাই ক্রিয়াপদের মূল অংশকে কি বলে? ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু বা প্রকৃতি। আর এই ধাতু হলো 3 প্রকার। ধাতু কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার: মৌলিক ধাতু, সাধিত ধাতু, আর হলো যৌগিক বা সংযোগমূলক ধাতু। আবার খেয়াল করেন ক্রিয়াপদের মূল অংশকে কি বলা হয়? ধাতু বা প্রকৃতি।
কোনো কারণে পরীক্ষা অপশনে যদি ধাতু না থাকে সেক্ষেত্রে আপনি প্রকৃতি টিক দিবেন। যদি পরীক্ষা অপশনে ধাতুও থাকে প্রকৃতিও থাকে টিক দিবেন ধাতুতে, ধাতু নাই প্রকৃতি মারিয়ে দেবেন। যদি আসে ধাতু কত প্রকার, উত্তর হবে 3 প্রকার। কি কি? মৌলিক ধাতু, 2 নম্বরে স্বাধীন ধাতু, 3 নম্বরে যৌগিক বা সংযোগমূলক ধাতু। এরপর দেখেন প্রকৃতি কাকে বলে? শব্দ এবং ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। শব্দ এবং ধাতুর মূলকে বলা হয় প্রকৃতি। দেখেন এখানে এই একটা শব্দ, এই একটা দেখেন বস এটা একটা ধাতু, গোলাপ এটা একটা শব্দ। এই ধাতু এবং শব্দের মূলকে কি বলে? প্রকৃতি। এই সিরিয়ালে যা আছে এগুলোকে বলে প্রকৃতি। আমরা জানি প্রকৃতি হলো 2 প্রকার, একটা হলো নাম বা শব্দ প্রকৃতি, আর একটা হলো ক্রিয়া প্রকৃতি। প্রকৃতি কত প্রকার? 2 প্রকার, একটা হলো নাম বা শব্দ প্রকৃতি, আর একটা হলো ক্রিয়া প্রকৃতি। এখন আসি, এখানে প্রশ্ন কি চেয়েছে? যে ধাতুর বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয়। তাই দেখেন প্রশ্ন ভালো করে পড়েন, যে ধাতু বা শব্দ, তাহলে এই একটা ধাতু এই একটা শব্দ, তা যে ধাতু বা শব্দের শেষে এই যে প্রত্যয় যুক্ত হয়, এই যে প্রত্যয়, এগুলোকে বলে প্রত্যয় যুক্ত হয়, তার নাম কি বলো? বার তার নাম কি? উত্তরটা বলো। ফারজানা আমি প্রকৃতি বলো। হ্যাঁ কি প্রকৃতি? এই উত্তর তো পেয়ে গেছো। কি প্রকৃতি? প্রকৃতি। যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। দেখছেন? তাহলে এখন দেখেন স্যার প্রকৃতি বুঝলাম, এটা একটা ধাতু এটা একটা শব্দ, তা ধাতু এবং শব্দের মূলকে কি বলে? প্রকৃতি বলে। আবার দেখেন প্রত্যয় কাকে বলে? যে সকল বর্ণ, ই একটা বর্ণ, এই তব্য এটা বর্ণ সমষ্টি, তা যে সকল বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু এবং শব্দের পরে যুক্ত হয় সেগুলোকে কি বলে? প্রত্যয় বলে। সুতরাং এখানে ই এবং তব্য হলো প্রত্যয়। আর আমরা জানি প্রত্যয় নিজস্ব কোনো অর্থ নেই, অর্থ নেই, অর্থ নেই। ক্লিয়ার? এটা ক্লিয়ার? পারছেন সবাই? পারছেন? এটা ক্লিয়ার কিনা? এই রিলেটেড প্রশ্ন যদি পরীক্ষায় আসে, অন্য জব পরীক্ষায় পারবেন কিনা এটা বলেন আগে। পারবেন তো সবাই? পারবেন? না পারলে এবার দেখেন অভিনিবেশ, এটা প্রচুর পরীক্ষা আসছে। এমন কোন বাজারে গাইড বই নাই যেখানে এই প্রশ্নটা নাই। অভিনিবেশ অর্থ কি বলেন? অভিনিবেশ অর্থ কি? মনোযোগ। জুই ইসলাম মনোযোগ, ভেরি গুড। মনোযোগ মনোযোগ মনোযোগ, সবাই পারি। অভিনিবেশ মানে হলো মনোযোগ দেওয়া, অভিনিবেশ মানে মনোযোগ। এটা সহজ একটা প্রশ্ন। নিচের কোনটি নিত্য সমাস? দেখেন এই নিত্য সমাস কতবার যে আপনাদের শিখাইছি এর হিসাব নাই। নিত্য সমাস চেনার উপায় কি? কোন শব্দের মধ্যে যদি অন্তর অথবা মাত্র থাকে তাহলে সেটা নিত্য সমাস হয়। আমি সুরামি বুদ্ধি দিয়ে শিখাই দিছি যে কোন শব্দের মধ্যে অন্তর অথবা যদি মাত্র থাকে, কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র থাকলে কি হয়? মাত্র থাকলে এই নিত্য সমাস হয়, নিত্য সমাস হবে। কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র থাকলে কি হয়? নিত্য সমাস হয়। যেমন ভাষান্তর, রূপান্তর, গতান্তর। বলেন এটা কি হবে? তাহলে উত্তর কি? তাবাসন্তোহা, দেশান্তর, ভেরি গুড। তাহলে দেখেন নিচের কোনটি নিত্য সমাস? পঞ্চনদ, বেয়াদব, ভালো মন্দ, না এই যে দেশান্তর। আমি বলেছি কোন শব্দের মধ্যে অন্তর অথবা মাত্র থাকলেই সেটা কি হবে? সেটা 100% নিত্য সমাস হবে, নিত্য সমাস হবে, নিত্য সমাস হবে। ক্লিয়ার সবাই? তবে তেপান্তরটা কিন্তু হবে না, ব্যতিক্রম হলো তেপান্তর। তেপান্তর হলো দ্বিগু কর্মধারায় সমাস, দেপান্তরটা হবে না। দেপান্তর কি? তেপান্তর হলো দ্বিগু কর্মধারায় বা দ্বিগু সমাস, 3 প্রান্তরের সমাহার। তেপান্তর কি হবে? 3 প্রান্তরের সমাহার। ক্লিয়ার? সমাস নিয়ে একটা ক্লাস নেন প্লিজ। লিখছেন? ওকে। আচ্ছা দেখেন পরের প্রশ্ন টাস্টার জবাব দেন। প্রতি কোন ভাষার উপসর্গ? আমি বারবার বলি উপসর্গ যে চ্যাপ্টারটা আছে বিস্তারিত পড়ার দরকার নাই। আমি উপসর্গ চ্যাপ্টারটা থেকে আমি বলি, এখানে পড়বেন উপসর্গ। খাঁটি বাংলা উপসর্গ আছে আমাদের 21টি, তৎসম উপসর্গ আছে 20টি, আরবি উপসর্গ আছে 6টি, ফার্সি উপসর্গ আছে 10টি। ডাইরেক্ট মুখস্থ। পিডিএফ এর ভিতরে সুন্দর বা আমাদের লেকচার শিটের ভিতরে সুন্দর মতো টেকনিকও দেওয়া আছে, তো এই টেকনিক সহকারে পড়বেন। খাঁটি বাংলা উপসর্গগুলো একদম মুখস্থ, 21টা উপসর্গ মুখস্থ, তৎসম উপসর্গ 20টা মুখস্থ, আরবি উপসর্গ 6টা মুখস্থ, আর ফার্সি উপসর্গ আছে আমাদের 10টি। ডাইরেক্ট মুখস্থ করবেন। এছাড়া বিগত সালে যত চাকরি পরীক্ষায় যেগুলো আসছে এইগুলা খালি পড়বেন, এছাড়া আর ভিতরে পড়ার দরকার নেই।
তাহলে এই যে প্রো, প্রতি, অনু, দূরবীনি এগুলো আপনারা পড়ছেন, এটা অবশ্যই তৎসম বা সংস্কৃত উপসর্গ। এটা তৎসম উপসর্গ, অপশনে তৎসম, আরবি, ইংরেজি, বাংলা